চোখে দেখা বা একজন মানুষকে গুলি করে মেরে ফেলেছে। ওটাই আপনি আজও বলতে পারেন। আজও বলতে পারি না। আর যেভাবে ভাই অত্যাচার করে সেটা তো ঝুলিয়ে মানে এভাবে পিটায় মানুষের মানে এটা মানুষ না। এটা মানুষকে মানুষ মনে করেন। মানুষকে মানুষ মনেই হয় না। সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। মোহাম্মদ মিরাজ ফেলুদা। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই। সে কি মাধ্যম অবলম্বন করে আজকে ইতালিতে আসলো, তার কত টাকা লাগছে, কত সময় লাগছে, সাগরের মধ্যে কত সময় ছিল, লিবিয়া কি ধরনের অত্যাচারের শিকার হয়েছে, বর্তমানে ইতালি কেমন আছে এ সম্পর্কে আজকে কিছু কথা বলবে। এবং আপনারা যারা লিবিয়াতে আছেন বা আসতে চাচ্ছেন ইতালিতে, তাদের অনেক উপকার আসবে এবং জানতে পারবেন যে কত টাকা দিয়ে আসলো, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছুর মধ্যে থেকে শিখতেও পারবেন। কোন সময় গেম দিলে ভালো হয় এরকম আর কি। তো বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন রাহমাতুল্লাহ। ভাই? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো আপনার প্রথমে পরিচয় দিবেন। পরিচয় দেওয়ার পরে আপনি হচ্ছে ভিন্ন বাংলাদেশে তো ভিন্ন ধরনের কাজ ছিল। তো আপনার ইতালি আসার ইচ্ছাটা কিভাবে জাগলো? তারপরে এটা ১ম এ বলে তারপরে আপনার গল্পটা হিস্টোরিটা তুলে ধরবেন। আপনি নিজের পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমি ইয়া শিবচর থানা, জেলা মাদারীপুর। আমি শেখপুরে বসবাস করি। আমাদের মলঙ্গি গোষ্ঠী। জি, এই ইতালি থেকে আসছি আমার এক বন্ধু। তার সাথে বা আগে পরে কথাবার্তা চলছে। পরে হঠাৎ করে বন্ধু বলতেছে যে এরকম এরকম যে আমার একটা ভাই যে লোক বা ই করে নেওয়া না করে। তা ঠিক আছে, তা নেওয়া না বলে। আমিও কথা বললাম, বন্ধুর সাথে কথা বলতে বলতে পরে একদিন বন্ধু বললো যে তুই কি যাবি? পরে আমি বললাম জি যাওয়া তো যায়, ওখানে কিভাবে কেমনে কি। সে বন্ধু ইতালি ছিল নাকি বাংলাদেশী ছিল? বাংলাদেশ থেকে ইটালি এসেছে। একই সঙ্গে। হ্যাঁ, ইটালি আগে আইছে ও। পরে আমাকে বলতেছে যে ওখানে বর্তমানে পরিস্থিতি ভালো আছে, তুই যদি যাইতে চাস তা আইতে পারোস। মানে মেন কথা যে আপনার বন্ধু আপনাকে উৎসাহ দিছে সে ইতালি আসার পরে যে অবস্থা ভালো আছে তুই চাইলে এই সময় আসতে পারিস। হ্যাঁ 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 এই ক্ষেত্রে আপনার ইচ্ছা লাগে যে আমি যেভাবে হোক ইতালি যাব। হ্যাঁ আপনি হ্যাঁ। জানতেন না যে এ পথ বিপজ্জনক? না না, আগে তো জানতাম না। কিছুই জানতেন না আগে যে কিছুই পথ জানতাম বিপজ্জনক। না আগে। ও আচ্ছা যাই হোক। তো সে কি সমস্যার সম্মুখীন হয়েছে আরকি আপনারা শুনবেন আরকি। তো যাই হোক আপনি হিস্টোরি শুরু করেন যে আপনি বাংলাদেশ থেকে আপনি কোন দেশ অবলম্বন করে তারপর লিবিয়া আসলেন, লিবিয়াতে কতদিন ছিলেন সম্পূর্ণ একটা বিস্তারিত বলেন। প্রথম বাংলাদেশ থেকে আসার সময় ভালোই একটু সমস্যায় পড়ছিলাম। বলতে বিমানবন্দরে একটু ঝামেলা হয়েছিল। হুম, যেমন ওই আমাদের ম্যাজিস্ট্রেট চলে এসে পড়েছিল। তখন একটু ঝামেলা হয়েছিল যে বাংলাদেশ বাংলাদেশ বিমানবন্দর। বইয়া হুম, তখন এয়ারপোর্টে একটু ঝামেলা হয়েছিল যে অবৈধভাবে অনেক মানুষ সৌদি আরব যাচ্ছে। যাচ্ছে। হুম, যাওয়ার পর সেই সব মানুষ আর হুম, দেশে ফিরছে না। হুম, এই জন্য একটা ঝামেলা হয়েছিল। সেজন্য আবার বলছে যে ওখানে বর্তমানে ম্যাজিস্ট্রেট চলে এসে পড়ছে, আমরা সে সময় যাওয়ার হয় নাই। এরপরে আবার ডেট চেঞ্জ করে দিয়ে তিন পরবর্তী দিন, ডেট দিছে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে ৩ দিন বা ৪ দিন পর আমাদের ফ্লাইট দেয়। তা সৌদি আরব হইয়া আমরা সৌদি আরব ছিলাম ৭ দিন ছিলাম। ৭ দিন থাকার পর হজ করার পর আবার আপনি হজ করছিলেন? হ্যাঁ হজ করেছি। হজ হ্যাঁ, করার পর পরে আমরা মিশর দিকে রওনা দেই। হুম, মিশর রওনা দেওয়ার পর মিশর থাকি, ১ দিন থাকা লাগছে আমাদের। হুম। থাকার পর মিশর, মিশর এয়ারপোর্টের মধ্যে একদিন ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের মতো মিশর এয়ারপোর্টে কোনো রুম দেওয়া হয় না। শুধু এয়ারপোর্টের মধ্যেই ঘুমানো হয়। জি জি। ওরকম হয়েছিল আর কষ্ট তো মনে কিরকম হয়েছে? ভালোই কষ্ট হয়েছে ওখানে তো রাইতে। সবকিছুর দাম বেশি। পানির দাম বেশি, সব A to Z এর জিনিসের দাম বেশি। হ্যাঁ, আপনাদের কিরকম কেস হয়েছে? খাবার-দাবার ছিল আপনাদের সঙ্গে? না খাবার দাবার ভাই ছিল না, তো আমাদের কষ্ট হয়েছে এই কারণেই কষ্টটা হয়েছে, খাবার দাবার ছিল না, এইদিকে আমাদেরকে কষ্ট হয়েছে। অনেক যারা আপাতত আসবেন তারা অবশ্যই যদি পারেন কিছু খাবার রাখবেন ব্যাগের মধ্যে। কারণ যে আপনার মিশর যে এয়ারপোর্টটা না, হ্যাঁ, ওখানে একদম খাবারের ব্যবস্থা নেই। আপনার ১ লিটার পানির দাম মনে হয় ১০ ইউরো না ১৫ ইউরো ডলার নেয় ডলার আরকি। নাই, তো ১৫ ডলার। আপনারা কিনতেই পারবেন না ভাই, এত দাম নিবে ওখানে, বুঝছেন? তো আপনারা অবশ্যই পানি, আমার হচ্ছে আপনি বিস্কুট জাতীয় কিছু হ্যাঁ হ্যাঁ, রাখবেন। কারণ ওই শুকনা জাতীয়। যেই আসেন আপনি লিবিয়া আসবেন, লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিবেন, হ্যাঁ, আসতে যাবেন, আপনার ওই যে মিশর যে এয়ারপোর্টটা ভাই ওখানে ১০০% সমস্যার সম্মুখীন হবেন। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মানতে হবে, মাথায় রাখতে হবে হুম, যে কিছু খাবার রাখবেন যেন আমরা এয়ারপোর্টের মধ্যে খাইতে পারেন। যদি হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। ১ দিন থাকেন বা ১২ ঘন্টা থাকেন বা ১৪ ঘন্টা থাকেন। আমরা ছিলাম ১২ ঘন্টার মতো আরকি। ওখানে থাকা লাগবে, হ্যাঁ, বাধ্যতামূলক ওখানে থাকা লাগবে। বাধ্যতামূলক থাকা লাগবে তারপরে আপনাদের ফ্লাইট হবে হ্যাঁ, লিবিয়া।
তারপরে কি হলো? তারপরে ফ্লাইটে আমাদের ৯টার দিকে দেওয়ার কথা ছিল। পরে ৯টার দিকে হয় নাই। পরের দিন সকালে ৯টার দিকে আমাদের ফ্লাইট ছিল। পরে এটাও ক্যানসেল করা হইছে। পরে হুম, রাইতে আমাদের দেওয়া হইছে যে রাইত ৯টা বাজে তোমাদের আ ফ্লাইট, তোমরা রাইতে তোমরা সবাই থাইকো। হুম, পরে আমরা নিচে আমরা যাওয়ার পর পরে দেখি আমাদের বিমান উঠাইছে। পরে ওই সময় আমরা ১১টা ১১টা ৩৫ এ আবার ইয়া লিবিয়া এয়ারপোর্টে দিকে এসেছি। হুম। এয়ারপোর্টে আসার পর ৯টা আ ওখান থেকে ছাড়ছি ১১টা, পরে 11:30টার দিকে এয়ারপোর্টে নামার পর এয়ারপোর্ট থেকে ক্রস হইছি। পরে আচ্ছা। এখানে এয়ারপোর্টে নামার পরে একটু ঝামেলা হইছে। হুম, হুম। ঝামেলাটা কি, ওই এয়ারপোর্টে বইয়া আমাদের ব্যাগ পাওয়া যায় নাই। ব্যাগটা পাওয়া যায় নাই, ব্যাগ পাইছি পরে। ১ ঘন্টা পর আমাদের ব্যাগ আমাদের কাছে আইছে। সেও সুস্থ ছিল না। ব্যাগের ভিতরে অনেক মাল-সামাল ছিল। সেটি আমরা কিছু পাইছি, কিছু পাই নাই। হারাই হারাই গেছে। কেউ মনে হয় নিচে যাই হোক। তো আপনি যখন লিবিয়া এয়ারপোর্টে নামলেন দৃশ্যটা কেমন দেখলেন? দৃশ্যটা ভাই পুরা ভয়ংকর ছিল। মানে আমার কাছে মনে হয় কলিজার পানি শুকিয়ে গেছে। যে লিবিয়া এয়ারপোর্টটা ভয়ংকর বলতে কি ভাই প্রত্যেকটি মনে করেন যে জায়গায় আপনি গুলির হুম। ছিদ্রি পাবেন। আর একদম তার এয়ারপোর্টে কোনো চিহ্নই নাই। মানে তার মধ্যে ওটা একটা ভাই ওটা যে পরিবেশটা নেই। হ্যাঁ। যেটা যে এয়ারপোর্ট ভাই, ওই এয়ারপোর্ট মনে হয় না যে আমরা এই যে কোন এয়ারপোর্টে নামছি না কি স্থলে নামছি। মাফিয়া কান্ড মনে হয় মাফিয়া এখানে একটা হ্যাঁ, হ্যাঁ। গ্যাং মানে আরকি। কিছুই নাই। মানে এয়ারপোর্টের ভিতরে যেমন আমাদের বাংলাদেশ বা কত সুন্দর এয়ারপোর্ট হ্যাঁ। দুবাই বা সৌদি আরব, মিশর বা এয়ারপোর্টের ভিতরে একটা ইয়া থাকে বা নেটওয়ার্কের ব্যবস্থা থাকে। মানে ওখানে নামার পর ভাই কিচ্ছু ছিল না। একদম নিজের ভিতরে পরিবেশটা ভালো না। আতঙ্ক ছিল। মানে কি করব? আমাদের আতঙ্কই ছিল এটা। আ আমার জানা মতে যখন আপনি লিবিয়া এয়ারপোর্টে নামবেন তখন একটা ভয় সৃষ্টি হওয়ার কথা। কারণ হ্যাঁ, হ্যাঁ। চারদিকে গুলির চিহ্ন, তারপরে আপনার পরিবেশ নাই, যার মতো যে ভিতরে আসতে যাচ্ছে, তার মানে হুম। প্রভাব যার যত ক্ষমতা হ্যাঁ, সে হ্যাঁ। খাটাচ্ছে আপনার ইসের মধ্যে। হ্যাঁ। তো ওখানে আসার পরে আপনাকে রিসিভ করে কে? এয়ারপোর্টে। আমাদের রিসিভ করা হয় নাই। আপনাকে রিসিভ করে না কোথায় গেলেন আপনি? আমরা ও আমাদের ওখানে রাখাইছে, আমাদের আলাদা কইরা চিঠি করে দিয়েছে। আমরা ১০ জন কইরা আলাদা হইয়া হুম, আলাদা হইছি। পরে আলাদা হওয়ার পর আমাদের একজন লোক, মানে এই যে ওখানে যে দায়িত্ব থাকে হুম, হুম, যে এখানকার আনাফেরা করে, তাদের একজন একটা লোক ভাড়াইছে আমাদের জন্য। হুম। তাই সেই লোক এসে আমাদের গাড়িতে করে উঠাই লয়ে গেল। মানে ব এখানে লয়ে গেছে, আমরা কই লয়ে যাইতেছে আমরা কি নিজেও জানি না। ড্রাইভার নিয়ে। হ্যাঁ, বলতেছে এখানে থাকলে বিপদ। হুম, এটুকু খালি আমাদের বলছে যে এখানে থাকলে বিপদ। ২-১ হুম। জন বাঙালি ছিল ওখানে। তারা বলছে এখানে থাকলে বিপদ হতে পারে। হ্যাঁ, আসলেই বিপদ হতে পারে। কারণ ওখানে ভাই আপনার বিভিন্ন রকমের দালালের লোক আছে। আপনার দালাল যদি একটু দেরি করে আসে না, হ্যাঁ, আপনি তো চিনতেন না। এই গাড়ি হ্যাঁ, টান দিয়ে হ্যাঁ, তুলে নিয়ে গেলে আপনার ২০ টা লাগবে। হ্যাঁ, অনেক ঐরকম অনেক সিস্টেম আছে। এজন্য আমরা যখন গেছি আমাদের দালাল আগে থেকে রেডি ছিল। তা আমরা গেছি বলতো অমুকের লোক আসিস তাড়াতাড়ি আয়। গায়ে তুলে মানে হ্যাঁ। সেকেন্ডের মধ্যে তুলবে। কারণ অন্য কোনো মাফিয়ার লোকজন নিয়ে না যেতে পারে। কারণ কখন বিপদ হয় কই আসে না ভাই। একবার হ্যাঁ। ধরা পড়লে ২০ লাখ। পরে আমাদের একখানে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে গাড়ি টানটা নিয়ে গেছে এক অজানা, মানে অচেনা জায়গা, একটা মোড়। হুম, হুম, মানে ৩ রাস্তার একটা মোড়ের এক কোণায় একটা বাড়ি আছে। বাড়ির পাশে ওখানে হুম, আমাদের সবারই নিয়ে বসাইছে। হুম, বসানোর পর ওখানে একজন করে দালালের নাম ধরে ডাকতেছে আর আলাদা করতেছে। হুম। মানে আলাদা করতেছে, আমাদের কলজায় তার পানি নাই। যে এখন আমরা কই যাবো? বা কার দালাল কোনটা? কেরা কি? কিভাবে? হঠাৎ করে আবার কি হলো? কয়টা গাড়ি এসে পড়ল। গাড়ি এসে গাড়িতে ভরে দিল। মানে বলতেও পারি না তারা যায় কই, কি করে? এটা আমাদের চেনেন না নতুন ও একটা দেশ। মানে আতঙ্ক ঢুকে গেছে তাকেই। যে নামার পর থেকে আতঙ্ক। কখন নিতেছে কই সেটাও আমরা জানি না। ভয় কাজ করে। ভয় কাজ করতেছে। ভয় কাজ করতেছে। পরে আমরা ঠিক আছে, পরে নিচে একখানে ছোট্ট একটু রুম। হুম, ছোট্ট একটা রুম। এখানে আমরা গেছি হলো ৪০ জন মানুষ। হুম, আর আগেরও এখানে ছিল ৪০ জন মানুষ আছিল। হুম, এই রুমের ভিতরে আমরা কি করব? আমাদের চুপ, মানে একটা কথা বলতে দিচ্ছে না। হুম, একবারে বোবা মানুষের মতো বসে থাকা লাগে চুপচাপ। মানে যার পর মানে ওই যে রুমে যাই যে কত ঘন্টা আপনি জার্নি করার পরে আপনি গন্তব্য অর্থাৎ আপনি যে গেম ঘরটা পৌঁছাইলেন কত সময়? ওখানে পৌঁছাইছি আমাদের লাগছে ১২ ঘন্টা। ১২ ঘন্টা সময় লাগছে আপনাদের গেম ঘরে পৌঁছাতে। হ্যাঁ, ১২ ঘন্টা লাগছে। তারপরে আপনাদের ১২ ঘন্টা যাওয়ার পরে যে আপনার যে বললেন যে ৪০ জন ছিল আর ৪০ জন নিলে ৮০ জন লোক হলো। হ্যাঁ। যে আপনাদের ১২ ঘন্টা জার্নি করে গেলেন আপনাদের খাবার ব্যবস্থা ছিল। দিছে নাকি খাবার? আমাদের যাওয়ার পর আমাদের জন্য পাতলা করে জাউ রান্দা হয়েছিল। কুমড়া দিয়ে নানা রকমের শাকসবজি দিয়ে জাউ রান্দা হয়েছিল। নিরামিষ। হ্যাঁ। তা হেয়াডা আমাদের লিগে আলাদাভাবে রাইনছিল।
তা আমরা সবাই আলাদাভাবে খাওয়া দাওয়া করছে, যারা খাইছে রয়ে গেছিল ওরা দিয়ে আমাদের দিয়েছে। পরের দিন যাওয়ার পর দ্বিতীয় দিন আমাদের সাথে মানে যোগাযোগ করতে লিগে আমাদের যে মালিক বা বাড়ির গার্জিয়ান তাদের সাথে আমাদের যোগাযোগ করতে লিগে সময় দিয়েছে। সেটাও সময় দিয়েছে খালি একটা ভয়েস দেওয়ার জন্য, শুধু একটা ভয়েস দেওয়ার জন্য, আর কিচ্ছু না। একটা ফোন দেবো বা হ্যালো করে বলবো যে এখানে ভালো আছি বা কি আছি, সেটাও আমাদের বলার সুযোগ নাই। মানে কথাই বলা যাবে না। এরকম হ্যাঁ, পরিস্থিতি কথা হয়েছে। বললে মারধর করে। কথা বললে আমাদের মারধর তো কই, আমাদের পরে একদিন খাইছি, প্রথম দিন যাইছি যা পাইছি তা খাইছি, পরে তো মনে করছিলাম যে ভালো মন্দ বা খাবার দিবে, পরের দিন সেই না আরো খারাপ। পরের দিন খাবারের হিসাবে জোরে না কপালে। একটা গাবলে আপনার কতজন মানুষ? একজন একটা গামলার ভিতরে আমরা 4 জন খাবার খাইতাম। 4 জনের খাবার খাইতাম ভাই, কি বলবো দুঃখের কথা। ওখানে যে মানে যেখানে প্রসাব করে সেখানে আমাদের খাওয়া লাগে, এখানে টয়লেট করে হেনেই আমাদের খাওয়া লাগে, আবার হেনেই ঘুমার লাগে। ভাই, এরকম কষ্ট ছিলাম। ভাই কত যে ভয়ঙ্কর একটা দিন পর। যে আছে সেই মানুষটাই জানে যে এটা কত রকম একটা ভয়ঙ্কর একটা রাস্তা। হ্যাঁ, আর মানুষের জীবনে ওই জায়গায় একটা মানুষ আপনি যে একটা খরচ করে দিয়ে নিয়ে আসতেছেন, যে আপনার প্রতি একটা সম্মান একটা ভালোবাসা ওই জিনিসটা কাজ করে না ওখানে। হুম, এটাই বড় কষ্টজনক। তো আপনারা ওখানে খাবার পরিবেশটা যাই হোক জঘন্য বা আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ঘুমানোর সিস্টেমটা কেমন ছিল? যেহেতু ৮০ জন মানুষ সিস্টেম হ্যাঁ। ছিল, ঘুমানোর সিস্টেম কেমন? ঘুমানে বলতে গেলে আমাদের এক কাইত হয়ে থাকতো, তো ওই এক কাইতেই থাকতে হতো। এরকম কথা মানে এরকম হলে ঘুমাইলে এরকম হতো না, অন্য সিস্টেম হতে না পারে না, কোনো সিস্টেম নেই, জায়গা যে কায়দা হবে সেই কায়দাই। হুম, মানে মানুষ বেশি, কারণ দালালে যদি মানুষ নিয়ে যায় তাহলে রুম খালি হতে পারে বা হেলে একটু নড়ে চড়ে ঘুমানোর সিস্টেম আছে। আর এই যে অতজন মানুষের ভিতরে ঘুমাইবো কিভাবে? ঘুমই তো নাই, আতঙ্কে যে আতঙ্কে কলিজা তো শুকিয়ে গেছে, আতঙ্কে কলিজা শুকিয়ে গেছে। খুব কষ্ট। তো আপনি ওখানে কতদিন গেম করেছিলেন আপনি? ওখানে আমাদের থাকা লাগছে 7 দিন। ৭ দিন গেম করেছিলেন ওই হুম। ওই সময়। ৭ দিনের মধ্যে আপনার গোসল করার পরিবেশ ছিল। 7 দিনের ভিতরে ভাই আমি বলতে গেলে যদি বাস্তব যদি বলি তাইলে ভাই গরু আমরা না হয় না বাস্তবে, যে গরু হুম, হুম, গরু ফার্মে বা গরু নাওয়াই যেভাবে, সেইভাবে আমাদের নামানো হয়েছে। আর কি বলবো ভাই কোন, দুঃখের কথা। সেইভাবে আমাদের গোসল করাইছে, মানে পাইপ দিয়ে ছিটাই ছিটাইয়া, সেটাও মানে আমরা বা গায়ের ভিতরে যে গন্ধ বা হুম। শরীরে যে দুর্গন্ধ রয়েছে সেটাও আমাদের ধোয়ার সিস্টেম মানে নাই, পানিটা পুরো শরীরে ঢুকবে না আরকি। ঢুকতো না। কারণ গরু যেভাবে আমাদের বাস্তবে যে গরু নাওয়াইছি বা পানিতে হুম, ছিটাই ছিটাই যে নাওয়াইছি, মোটর দিয়ে বা সেরকম হুম, মোটর দিয়ে এরকম সিস্টেম পানি ছিটিয়ে দিছে। যার গায়ে পড়লে পড়লে, না পড়লে নাই, নাই বাদ হয়ে করলে যাবে। নাই। হুম, হেভিতে সর্বোচ্চ টাইম দিত, সর্বোচ্চ 4 মিনিট টাইম। ওই হুম, ভিতরে 10 জন মানুষ দিত, ওই ভিতরে কে কার কি হবে, কেউ পানি হুম, পায় কেউ পায় না, কেউ গায়ে ভেজছে কার ভেজে নেয়। হুম। আর তারপরে তো মনে করেন যে আরেকটা ভাই, হুম, বাথরুমে যে পানি দিত ভাই, ভাই বাথরুমে বলতে গেলে বাথরুমে পানিই দিত না, যে খাবারে পানি থাকতো ওইটা দিয়ে আমাদের টয়লেট করা লাগতো, টয়লেট করা এটা লাগতো। বিপজ্জনক। আমাদের ওইরকম সিস্টেম ছিল। আপনার খাবারের পানি দিত, ওই জায়গা থেকে একটু করে পানি জমায় রাখতাম। ওই যে আমরা তো ৪৭ দিন ছিলাম গেম করে। হ্যাঁ, ওই পানি জমায় রেখে বাথরুমে যেতাম। কারণ বাথরুমের পানি ইউজ করবেন ভাই কিভাবে? কিচ্ছু করার আর নাই। আপনি সিরিয়াল পাইতে আজকে একটু লাইনে দাঁড়ান, কালকে আপনি সিরিয়াল পাবেন। কারণ একজনের পর এত মানুষ সিরিয়াল দিয়ে রাখছে। একটা মাত্র হ্যাঁ বাথরুম। হ্যাঁ। এত দুর্গন্ধ আল্লাহর রহমতে, তারপরে উপায় নেই, থাকতেই হবে। এখানে বাথরুম, এই জায়গায় মানুষ শুয়ে রয়েছে। ওর উপর দিয়ে যাইতে হয়। হুম। আপনি উঠবেন একটু বাথরুম করার জন্য, পরবর্তী আপনি শোয়ার জায়গা। হ্যাঁ, মানে আপনি যাবার শুবেন, ঠেলে মিলে আবার শুতে হবে। জায়গা পাইতেন না, জায়গা শেষ। জায়গা শেষ হয়ে কি যায়। একটা অবস্থা ভাই! তারপরে যে আপনি একটু শব্দ করবেন, পিঠের উপর মার শুরু হয়ে গেছে। ধাক্কা সেটা মারবো, তুই সাউন্ড করলি কেন? হুম, হাকুমা, হাকুমা, পুলিশ আসবে, পুলিশ ধরবে, তুই সাউন্ড করিস কেন? হুম। তো এরকম করে ধুমকাইতো। সেটা তো আছেই ভাই, সেটা তো আছেই। ভাই আমি একটা জিনিস দেখছিলাম ভাই, আমাদের যে খাদ্য দিত হুম, ভাই, আমাদের চেন বা আমাদের বা একটা যে পোষা যে বিড়াল বলে, হুম, সে বিড়াল রে ভালো খাবার দেয় হুম, আমাদের ছেলে। হুম। আমরা আমরা কি হইলাম তাইলে? আমাদের বিড়ালের সম্মান বেশি। মানে আমাদের তুলনা চেন বিড়ালেই ভালো হয়ে গেছে, হুম, আমার হুম, কোনো কিচ্ছু নাই, সবই বিড়াল। হুম, হুম, একটা বিড়াল রে সম্মান করে গোশ দেয়, মাছ দেয়, সবকিছু দেয়, আর হুম। আমাদের কি দেয়? ঠিক মতো মনে করেন যে একটু ভালো। একটু খাবারও দিত, সেটাও মানে আমাদের 10 জনের পেটে
ওর ওই যে যেটু খাবার আমরা কুত্তারে বা ছাগলে খাওয়াই হুম। সেটু খাবার আর যদি আমাদের জোটে তারপরে মনে হয় হেও জোটে না ঠিক করে। তারপরে ৪ জন যদি ১ প্লেটে খাবার দেয়, এরকম খাবার দিলে কার আগে কিটা খাবে? সবার পেটে খিদা। তার মানে যে খাবারটাতে তুলনামূলক ১ জন খাইতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। ৪ জন মানুষ। তার মানে ওই গরম আছে তাও দেখার সময় নেই। যার, যার মতো সে তার মুখের মধ্যে নিয়ে নিচ্ছে ভাই। ডাল পুড়ে যাচ্ছে তবুও খাওয়া লাগবে। খাওয়া কারণ লাগবে। না হলে আর খাওয়া জান যাবে না। বাঁচানো লাগবে। মেন যান কথা হলো বাঁচানো জান খরচ। বাঁচানো লাগবে। এরকম পরিবেশ আমাদের ছিল আরকি। তারপরে মনে করেন যে এটা গেল। তো আপনার মনে করেন যে এই ৭ দিন যে আপনি পার করলেন, হ্যাঁ। ৭ দিনে কি আপনার গায়ে কতবার হাত তুলছে? মানে আপনি যে কাম করেছিলেন অবশ্যই তার দায়িত্ব থাকে। তারা হুম, তো মারধর করে সাউন্ড করলে। আপনি হুম। কতবার মার? তাই কমপক্ষে ৫ বার তো খাইছি। কিরে? একদিনের ভিতরে ৫ বার খাওয়া লাঠি হয়ে না গেছে। ঘুড়ি নাকি থাপ্পড়? কোনটা? ভাই ঘুষুম দিতুম। এই একটু হাত কথা দিয়ে বলে এরকম মাইর হুম, দিত। হাত দিয়ে এভাবে অনেকবার দিত। লাঠি দিয়ে মারে ভাই। ভাই এভাবে হুম, খাইছি, মেলা দিনই খাইছি মাইর। মানে দুঃখের কি কমু শেষ নাই। দুঃখের হুম, কথার হুম। শেষ নাই। যে জীবনে ভুলেই করছি যে এই লিবিয়া দিয়ে আসা। তো জীবনে ভুলে করছে এটা। জীবন সত্যি করে বন্ধু ভাই। হুম, জীবনে বড় ভুলই এটা ভাই। যখন গেম করে এরকম কষ্ট ফেস করছেন, তখন কিরকম একটা অনুভূতি হলো যে আমি আসলে এখন যদি সুযোগ পাই এই পথ থেকে চলে যাওয়ার, যাবো না এরকম কিছু সিচুয়েশন হয়েছে মনের মধ্যে? এটা তো ভাই বাস্তব তো হবেই। ভাই এটা তো হবে, এটা তো হরাই জিনিস। বা হুম, এটি জিনে যদি একটা দিনের ভিতরে আপনি যদি ৫ বার ৬ বার বা গা হাত তোলে বা হুম, টাকার জন্য বা ইসের জন্য বা হুম। খাবারের জন্য বা খাবার যদি আপনি চাইতে যান তাহলে আপনার লগে গেসাম লাগাই দিব। বা আপনার একদম তখন কিছু করার নাই। মায়ের দোল সম্মান। হ্যাঁ। ৭ দিন পরে তারপর আপনার কি হলো? ৭ দিন পর ৮ দিনের দিন আমাদের মানে ওখান থেকে গাড়ি দিয়ে ট্রান্সফার করা হইছে। সেখানে আমরা আসলাম ১৬ ঘন্টা জার্নি কইরা আবার ওই ভোট ঘরের দিকে আইছি। আরেকটা বুট করে। হ্যাঁ, আরেকটা ভোট ঘরে আনা। আপনি ১৬ ঘন্টা যে আসলেন জার্নি করলেন, একটা গাড়ির মধ্যে কতজন লোক ছিলেন? একটা গাড়ির ভিতরে আমরা ছিলাম ১২ জন লোক। ১২ জন। হ্যাঁ, একটা আপনি প্রাইভেট কারের ভিতরে। আপনাদেরকে আরো কি বোরকা পড়াইছে এরকম ছিল? যে একটা ছেলেকে বোরকা পড়াইলো সামনে বসাইলো এরকম কিছু করছিল না? এমনি সিম্পল ভাবে শুয়ে, শুয়ে শুয়ে, শুয়ে আনা লাগছে। একজনের পর একজন পিছনে হ্যাঁ, সামনে হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। শুয়ে, হুম, শুয়ে আনা লাগছে। ১৬ ঘন্টা জার্নি করার পর তারপরে আপনি মানে কিসে আসলেন? ভোট ঘরের বোট দিকে। করে গেলেন। বোট করে হ্যাঁ, যাওয়ার পরে কি হলো? ভোট ঘরে যাওয়ার পর তো আর তো কষ্ট তো আসছেই। ভোট ঘরের পর এই যে আজ গেম দেয়, কাল গেম দেয়। এরকম হুম, নানান বলতে, বলতে যে আজকে গেম দিতেছে বা বলছে যে তোমাদের আগামীকালকে গেম আছে। হুম, বা আগামী দিন ভালো সময় আছে বা হুম, আগামীকাল তোমাদের নিয়ে যাওয়া হবে। সেই তো নেওয়া যায় নাই, নেয় নাই। ঠিক আছে। আজ দিছে। বাড়িতে ফোন দিতাম সপ্তাহে ১ দিন, ২ দিন দেওয়া হইতো। হুম, মাঝে, মাঝে ১ দিন দিত, আবার দিতও না। ফোন দিলে কথা কইতে দিত না ঠিক হুম। কইরা বা বাড়িতে জানাইতেও পারতাম না এখানে কি হইতাছে। আপনারা ৭ দিনে কথা বলতে পারতেন। আমরা ৪৬ দিনে একদিন কথা ফোন দিতই না আমাদের। আপনাদের সিচুয়েশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো ছিল। হুম। তো তারপরে বোট করে আপনি যেরকম সময় কাটালেন, এরকম ওখানে কয়দিন পরে আপনার আবার ওখানে তো আমাদের ১.৫ মাসের দিকে মনে হয়। ১.৫ ১.৫ মাস। মাস ওই বোট করে ছিলেন। হ্যাঁ, ভুল করেছিল। ওখানে কি পরিবেশ ওর সাথে খারাপ আপনার আগে যে ৭ দিন যে বোট করে থাকলেন, হুম। ওখানে পরিবেশটা খারাপ না ভালো ছিল? ওখানে তো আরো খারাপ ছিল। জনসংখ্যা আরো বেশি খারাপ, আরো বেশি। হ্যাঁ, হ্যাঁ। ওরে আরো খারাপ ছিল। ওখানে এমনকি আপনার লোক কেমন ছিল? অনেক আগের লোকও ছিল কি? নাকি শুধু আপনারাই গেছেন ওই লোক? না আগের লোক ছিল, আগের লোকও ছিল, অনেক লোক ছিল। ওদের গা হাতের কন্ডিশন কেমন? ওখানে আগের লোকের কাছে বা জানছি বা আগে পরে শুনছি তারা বলছে যে এখানে অনেক ঝাই ঝামেলা হয় রাইত হলে বা অভিযান চলে বা হুম, দৌড়াদৌড়ি করা লাগে হুম। পলাই থালায় থাকে বা দু একজনের গুলিও লেগেছে মাথায় গুলি লাগছে একজন একজন মানুষ মারাও গেছে ভাই মানে অনেক ঝাই জীবনের মূল্য নাই। তার মানে যখন অ্যাটাক দিবে ও কেউ থাকে না। যার যার মতো শেষে দৌড়াবে। ধরতে আমরাও পারলে ১০ লাখ হ্যাঁ তারা আমরাও বলবে। এরকম পড়ছিলাম ফ্যাসাদে পড়েছিলাম বা আমরা তো পলিয়ে রয়েছিলাম অনেক কষ্ট করেছিলাম বা গাছের আবডালে বা ঘুমাইতে পারি নাই খাওয়ান দাওয়ান নাই পরে আমাদের আস্তে আস্তে একজনের কাছে মোবাইল ছিল এর কাছে বিছেতে বিছেতে এর কাছে যাইতে যাইতে ২ দিন পার হয়ে যায় আর এর লগে যোগাযোগ করতে করতে পরে এক সময় কথা হয়েছে দালালের সাথে যে আমরা আমাদের উদ্ধার করার জন্য কথা হুম, বলেছি যে আমাদের এখান থেকে উদ্ধার করার যত ই আছে আমাদের এখান থেকে উদ্ধার করে ঘেম দেওয়ার জন্য বলতে লেগা তা বলছে ঠিক আছে আমি বলতেছি কথা বলতেছি আপনি চিন্তা করো না আমি দেখতেছি হুম, হুম, ব্যাপারটা হুম। এই বললো অনেক কিছু মাঝে মাঝে অনেক কিছু হয় কিছু করার নেই
কি করবেন? অনেক চেনা জানা লোক নাই, আল্লাহর উপরে ভরসা, কাউরে চেনেন না, জানেন না। হ্যাঁ, তারপরে তো মায়ের ধরে উঠতেছে, আর তার মানে আপনি যে এক জায়গায় যাবেন সাহস নাই, যদি ধরে নিয়ে যায় কেউ বিপদ। এটা তো আছে রে, সেটা তো আছে ভাই। কি বলবো আর, দুঃখের কথা। তো ওখানে আপনি ১.৫ মাস থাকার পরে তারপরে কি হলো? ১.৫ মাস থাকার পর ধরেন একটা গেম দেওয়ার ইয়া ছিল। হুম, সেটা সিওর মানে গেম দিবে। হুম, পরে ঠিক আছে, সেখান থেকে আমাদের গাড়িতে করে নদীর পাড়ে আনা হয়। আর নদীর পাড়ে বইয়া আনা হওয়ার পরে আবার ওই সেই জায়গায় বইয়া আবার অভিযান দেওয়া হয়। পুলিশ অভিযান দেয়। হ্যাঁ, সেখানে কোস্টগার্ডে অভিযান দেয়। অভিযান দেওয়ার পরে আমরা তো আর থাকতে পারিনি। পরে ওখান থেকে আমাদের দেখছি আমাদের কিছু লোক ধরে ফেলেছে। হুম, মানে যারা ভোটে উঠছে, হুম, তাদের কিছু লোক ধরা হয়ে গেছে, ধরে ফেলেছে। আমাদের কি করব, আমরা তো আতঙ্ক ছিলাম। পরে আমরা দৌড়িয়ে পালাইছি, হুম, সেখান থেকেও পালাইছি। আলহামদুলিল্লাহ। সেখান থেকে যদি না পালাই, তাহলে তো আমাদের ধরে আবার মারধর শুরু হয়ে যাবে, অত্যাচার শুরু হয়ে যাবে, দেখা টাকা পয়সার জন্য অত্যাচার যাবে। শুরু হয়ে যাবে। ওখানে একটা জিনিস কি, আপনার লিবিয়া কিন্তু পুলিশ ধরলে আবার বিক্রি করে দেয়। অনেক সময় বিক্রি করে দেয়, অনেক সময় আবার বাংলাদেশে পাঠায়। এটা আবার বড় সমস্যা। কারণ ওরা আরেক দালাল। ওরা হ্যাঁ, হ্যাঁ, মাফিয়ার হ্যাঁ। কাছে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে, আবার বাংলাদেশে পাঠায়। এরকম সিস্টেম। ও, তো আপনার সাগর পাড়তে যেতে কতক্ষণ সময় লাগছিল আপনার গাড়িতে? সাগর পাড়ে বেশি ছিল না, ঘন্টা খানিক পথ ছিল। ঘন্টাখানেক। হ্যাঁ। তারপরে আপনি যখন অ্যাটাক দেওয়ার পরে আপনারা আবার ব্যাগে আসলেন জীবন বাঁচিয়ে নিয়ে, তারপরে কতদিন পর আবার গেম হলো? পরে তার কিছুদিন পর গেম হয়েছে। কতজন লোক ছিলেন? ১৫ জন লোক ছিলাম। হুম। আর ২০ দিন পর গেম দেওয়া হয়েছে। আপনার ওই আপনি ফিরে আসার পরে ২০ দিন গেম করেছিলেন আবার হ্যাঁ, নতুন হ্যাঁ, করে। আবার নতুন করেছিল। থাকার পরে আপনি তারপরে আবার গেম হচ্ছে। হ্যাঁ, আপনাদের বোটে কতজন লোক? ভোটে ছিলাম ৭০ জন লোক ছিলাম। ৭০ জন লোক ছিলেন হ্যাঁ, বোটে। আর আপনার হচ্ছে আপনাদের কি যখন সাগরে ওঠেন মেন কথা, হ্যাঁ। তখন একদম কাছে কি বোট নিয়ে যাচ্ছিল নাকি আপনার পানির মধ্যে সাঁতার কেটে বোটে উঠতেন? কোনটা করতেন? সাঁতার কাইটা ভোটে ওঠার লাগছে। যার যার মতো। কারণ হ্যাঁ, হ্যাঁ, বোটটা একটু দূরে ছিল। দূরে ছিল, কিনারে আসে না। হুম, হুম। যখন আপনাদের এমন কোনো সিচুয়েশন হয়েছে যে আপনারা ৭৫ না ৭০ জন লোক নিয়েছে আপনাদের বোটে? হ্যাঁ, কত মোট? ৭০ জন লোক ছিল। ৭০ জন লোক নিয়েছে। কেউ কি ফেরত আসছে বাদ বাকি লোক? না, আর না কেউ শুধু ৭০ জনই নিছিল? ৭০ জন লোক ছিল। কেউ ফেরত আসেনি, না, ব্যাগে না, আসেনি। না, আর আসেনি। আলহামদুলিল্লাহ। আমাদের ৪৫০ জন লোক ছিল আমাদের বোটে। আপনার লোক ছিল ৭০০ র মতো। হ্যাঁ, আমরা যারে তুলবে তারা আগে নিয়ে গেছে, পরে বাদ বাকিগুলার করছে বোট ধরে। হুম, ভাই একটানা প্রায় ৬ ঘন্টা দৌড়াইছি আমরা। হুম। তাহলে বুঝেন কেমন। তা হ্যাঁ, জীবনে কোনো কিছু নাই ভাই। দৌড়াতে ৭টা বাজে আমরা পাইছি। পাওয়ার পরে মনে করেন যে আমাদের শুধু স্পিড বোট করে নিয়ে আমাদের বড় শিপ না, বড় হুম, ৪৫০ জন লোক। হ্যাঁ, হ্যাঁ, পরে মনে করেন যে বোর্ডে তুলছে ছোট ছোট শিপে নিয়ে এরকম। তো এখানে হ্যাঁ। আপনারা যেহেতু ৭০ জন বোর্ডে উঠলেন, ওঠার পরে আপনাদের তখন কিরকম একটা অনুভূতি হইলো যে ভয়ংকর একটু, মানে সাগরে তো ঢেউ বুঝেনি কেমন। হ্যাঁ, হ্যাঁ। তো তখন সাগরে অনেক স্রোত ছিল বা আর বাতাসও ছিল। প্রচুর ভয়ংকর বাতাস ছিল। আমাদের তো তখন এই মানে মনটা খারাপ হয়ে গেছে। ভা ভালো ছিল না যে, বা আর কি জীবনে কি বাঁচি থাকবো এটাও ছিল না। অনুভব করতে পারিনি। বা কিছুক্ষণ ভালোই ছিল আবহাওয়া। হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেছে। ঢেউ, অতিরিক্ত ঢেউ ছিল সাগরে। সাগরের ঢেউ তো মনে হয় যখন আসে মনে হয় আমাদের একবার নিচে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ ৫ এমনই একটা ৫-৬ তলা বিল্ডিং মনে হয় ডুবাই ঢেউ দিল। হয়ে যাবে গা। ওই হ্যাঁ। ঢেউয়ের কিন্তু কারণেই যাবে গা। কিন্তু আল্লাহ একটা এমনই একটা জিনিস, ওই সাগরের সাথে আপনার ওই বোট গুলা উপরে উঠে। উপরে উঠে হ্যাঁ, আবার হ্যাঁ, নিচে হ্যাঁ। নামে। দেখতে ভাই কত যে ভয় লাগে, আল্লাহ মনে হয় আর বাঁচতাম না, বুঝলেন? একবার ভিতরে নিয়ে যাবে কিন্তু আল্লাহ বাঁচায় রাখে। আপনার সাগরের মধ্যে কত সময় ছিলেন? সাগরের ভিতরে আমরা ছিলাম ১৫ ঘন্টা। ১৫ ঘন্টা। হ্যাঁ। ১৫ ঘন্টার মধ্যে আপনাদের হচ্ছে শুধু ঢেউ, এমনি ঝড় বৃষ্টি এরকম কিছু হয়নি? না, না, ঝড় বৃষ্টি হয় নাই। এমনি আমাদের আ কালাবৈশের সাথে আমাদের লগে হয়, ফাইটিং হয়। আমরা অনেকক্ষণ করার পর, পরে আমরা ওরা ওখান থেকে আপনাদের অ্যাটাক দিছিল আবার ধরার হ্যাঁ, জন্য। হ্যাঁ, ধরার জন্য কিন্তু অ্যাটাক আপনাদের দিয়েছে। ড্রাইভিং যে করছে সে ধরা দেয়। না, না। তার জন্য আমরা বাইচে গেছি। সেগুলো ভালো ছিল আরকি। হ্যাঁ, ভালো ভালো ছিল। না থাকলে কালাবৈশাখীর সাথে সবাই তো আর ওরকম করতো না, না। কারণ না। ওকে ধরতে পারলে গুলি করে। হয়, এরা যেরকম জায়গা ইট ভাই। পাথর পিকে লাগায় আমাদের হুম, গায়ে বিছা। খারাপ। তারপরে আপনাদের রিসিভ করে কি? আপনারা নিজে ইতালি কোস্ট গার্ড রিসিভ করে নাকি আপনারা সরাসরি নেন পৌঁছা বা কোনো? না, আমরা সরাসরি আমরা সিসিলিয়ার দিকে আমাদের ঠেকাই দেয়। আপনার বোট বোট একবারে সিসিলিয়ায় সিসিলিয়ার ঠেকাই দিকে দিল। ঠেকাই দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের ড্রাইভিং খুব ভালো ছিল। যে আপনাদের খুব মনে হয় ভালো। মাসরি না বাংলাদেশ? এটা মাসি ছিল। মাসরি। এইজন্যই ভালো। ওরা ভালো শিপ চালাতে পারে। জাহাজ হ্যাঁ, হ্যাঁ। চালাতে পারে আরকি। ওইজন্য এত খুব
সুন্দরভাবে আসতে পেরেছেন। জি। আমাদের যে ছিল ভাই ৩ জন ছিল। হুম। তারপরে দিক ভুলে গেছে। ৭ দিন ছিলাম সাগরে। না আমাদের এদিক দিয়ে ভালো হইছে বা তারা কোনো দিক হারায় নাই। গিয়ে শান্তিভাবে আইতে পারছি। আল্লাহর রহমতে ভালোভাবে আইছি। হুম, বুঝতে পারছি। তো আপনার এখন ইতালি আসার পর আপনি কেমন? এবার পৌঁছালেন আরকি। ইটালি আসার পর তো ভাই আমার মনে হয় জীবনে আমি মানে ফার্স্ট টাইম বা আগে কোনো সময় দেখি নাই। বা নিজের ভিতরে অনেক ভালো লাগছে বা আগ্রহ জাগছে। আর একদিক দিয়ে কষ্ট লাগছে কি বা লিবিয়া যে যতদিন ছিলাম বা এতদিন ছিল ভয়ংকর আতঙ্ক ছিলাম বা মানে নিজের কাছে মনে হয় নিজের একটা দেশের ভিতরে আইছি বা নিজের একটা দেশ। অনেক আদরের যত্নের হ্যাঁ, অনেক মানে ভালো বর্তমানে আছি আল্লাহর রহমতে দিক দিয়ে সবাই ভালোই আছি। এখানে আসার পর অনেক ভালোই লাগছে। ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ। এখন আপনি আপনার জ্ঞানে যেহেতু আপনি লিবিয়া থেকে ইতালি হুম। আসছেন, অবশ্য আপনি দেখছেন কিন্তু লিবিয়ার পরিবেশটা কেমন? তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনার ভাই বা আপনার কোনো চাচা বা আপনার কোনো খালাতো ভাই, ফুফাতো ভাই যদি কেউ এই পথে আসতে চায়, তো হুম। আপনার মন্তব্য কি? যে পথে আপনি আসতে দিবেন কিনা? না আমি বলবো তারা যদি এই পথে আসতে চায় বর্তমানে আসা ঠিক না। বর্তমানে পরিস্থিতি বেশি ভালো না, ভয়ংকর। আল্লাহর হুম, রহমতে যদি কিছু বাই চান্স যদি কিছু না হয়ে বসে, আর বলাও যায় না কিভাবে কি হইবে। হুম, সেটা আমরা তো বলতে পারবো না। বা আমরা অনুভব করতে পারবো যে আগের থেকে বর্তমানে পরিস্থিতি আরো খারাপ। আগে যেরকম ছিল তার চেয়ে মনে হয় বর্তমানে আরো খারাপ হয়ে গেছে। হুম। মাঝখানে যে ভালো ছিল ওটা ভালো নাই। আগে তো আপনার ইয়ে ইতালির কোস্ট গার্ডরা রিসিভ করতে পারতেন হুম, কোনো হুম। বিপদে পড়লে। এখন তো এই সুযোগটা নেই। না এই আপনি মরে সুযোগটা নেই। গেলেও আপনার রিসিভ করতে যায় না। আপনারা যতক্ষণ ওদের গন্তব্য না পৌঁছাবেন ওরা হুম, রিসিভ করতে না। এখন হুম। এরকম বর্তমানে খুব ভয়াবহ অবস্থা। আর বর্তমানে তো অনেক মানুষই বাংলাদেশে পাঠা দিচ্ছে যারা নেগেটিভ থাকতে পারে বা ৩ বার। হ্যাঁ, হ্যাঁ, অনেক মানুষকে বাংলাদেশে পাঠা দেওয়া হচ্ছে। এরকম অনেকে আছে আরকি। হ্যাঁ। তো আপনি সব একটা কথা বলবেন যে সবচাইতে যে কষ্টজনক যে বিষয়টা আপনি লিবিয়াতে ফেস করছেন যেটা আজও ভুলতে পারেন না। এরকম একটা স্মৃতির কথা বলবেন। আছে ভাই এটা বলতে গেলে অনেককেই অনেক কাছে দুঃখ লাগে বা কষ্ট লাগে। এমন একটা স্মৃতি যে, যে আপনার মনের মধ্যে হয়েছে যে আপনাকে অনেক, অনেক দুঃখ এবং কষ্ট লাগছে যে জিনিসটা আজও ভুলতে পারতেছেন না। আজের মতো ভাই ভোলার মতো একটা স্মৃতি আছে। সেটা আমার নিজের চোখে দেখা হুম, বা একজন মানুষকে গুলি করে মেরে ফেলেছে। ওটাই আপনি আজও ভুলতে পারেন। আজও বলতে পারি না। আর যেভাবে ভাই অত্যাচার করে সেটা তো ঝুলিয়ে মানে এভাবে পিটায় মানুষের মানে এটা মানুষ না। এটা মানুষকে মানুষ মনে করে। মানুষকে মানুষ মনেই হয় না। হুম, হুম, এই জিনিসটাই কষ্ট লাগে বা আমি যেটুকু শুনেছি আবার নিজের চোখে দেখা জিনিস আহ সেনাবাহিনীরা যেরকম কালাবুশরা ওরা বেশিরভাগ অন্যায় করে যারা বোট যারা চালায় তাদের জন্য মানে প্রচুর পিটায় প্রচুর পিটায় মানে যেভাবে ঝুলাইয়া দুই হাত ঝুলাইয়া উপর মিহি টানাইয়া ইচ্ছা মতো ৫ জনে ৬ জনে মিললে পিটায় এটাই কষ্ট আর যেভাবে গুলি করে মানুষ মেরে ফেলায় এটা তো হুম, হুম, ভোলাই হুম। যাবে না জীবনও যতদিন আছি বেঁচে থাকবো আল্লাহর রহমতে আহ এটাই এই স্মৃতিটা থাইকে যাইব যে লিবিয়ার যে ছিলাম বা যে কষ্টটা ছিল। তো আপনার মন্তব্য লাস্টে যে এই পথে না আসাই ভালো করে বিপদ হ্যাঁ, জন্য। হ্যাঁ। আপনারা তো বুঝতে পারলেন। তারপরেও ভাই তো অনেক কষ্ট খুব কম কষ্ট ফেস করেছে। তারপরে যে তুলনা আমরা যেটা কষ্ট অনুভব করতাম আমাদের সাথে যারা বন্ধুরা আছে যতটা কষ্ট অনুভব করছে ভাই তার অর্ধেকও করেনি আরকি। হ্যাঁ, তারপরে মারধর-ইটা তো খাইছে। তারপরে মনে করেন যে একটা অত্যাচার গোসল করতে পারে নাই, ঠিকমতো খাইতে পারে নাই। অনেক কষ্টই করেছে আরকি। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ বাঁচায় সে ধরা পড়ে নাই। যদি ধরা পড়তো তার লাইফে মনে করেন বাড়ি-ঘর বিক্রি করে উদ্ধার করা যাইত কিনা আল্লাহ জানে। হ্যাঁ, তারপরে সাগরের পথে আল্লাহর রহমতে ওরকম বিপদে পড়েন নাই। শুকরিয়া আপনাকে সুস্থ শরীরে আনছে। তো আমার জ্ঞানে, ভাইয়ের জ্ঞানে বিপজ্জনক। এই পথে হুম, না আসাই ভালো। না সে ২০ ভালো। লাখ ৩০ লাখ টাকা খরচ করে এই পথে আসলে জীবনে কোনো নিরাপদ নাই। তারপরে ধরা পড়লে আবার ২০ লাখ ৩০ লাখ টাকা দিতে অনেক হবে। টাকা যাবে। তারপরে আপনার লাইফটাই শেষ। আবার যদি আপনার এরকম দুর্ঘটনা ঘটে বা মরে গেলেন বাই চান্স, আপনার ফ্যামিলিটাও ধ্বংস হয়ে গেল আপনার জন্য। তো সেক্ষেত্রে জি। আপনি যদি কোনো বাংলাদেশে আপাতত নেশা না করেন বা কোনো খারাপ কাজে লিপ্ত না থাকেন, ২০-২৫ লাখ টাকা দিয়ে বাংলাদেশে কোনো কিছু করলে মাসে ৫০, ৬০, ৭০, ৮০ টাকা ইনকাম করা সম্ভব। সম্ভব। আমি মনে করি তারপরে জীবনের কোনো নিরাপত্তা নেই। হয়তো জীবনের নিরাপত্তা নাই। না বা নিরাপত্তা নেই। আমার জ্ঞানে মন্তব্য আমার শেষ যে আপনারা এ পথে আসবেন না। এ পথ বিপজ্জনক। এ পথে আসাটা আর ঠিক না। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর যদি আপনার টোটাল কত টাকা লাগছে? এটা তো অনেক মানুষ প্রশ্ন করবে, ভাই কত টাকা লাগছে? এটা তো বললেন না। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার কত টাকা লাগছে? ২১ লক্ষ টাকা লাগছে। টোটাল ২১ লাখ টাকা লাগছে। জি। যাক আলহামদুলিল্লাহ।
ভাইকে 21 লাখ টাকা দিয়ে ইতালিতে আসছে এবং ভাই কোন দালাল দিয়ে আসছে সেটা বলা যাবে না, কারণ দালালের নাম বলা ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে বুঝতে পারলেন, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপাতত ভাইয়ের তো পরিচয় দিলই। যদি জি, কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে বলবেন, পরবর্তী ভাইয়ের কাছ থেকে আমি শুনে আপনাদেরকে বলার চেষ্টা করব। জি। এখন সবাই সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। চাও, চাও, চাও।